প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে? কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখো মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। ওই বাণিজ্যিক পুলিশরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগত ব্যক্তিদের, চেনার কথাও নয়। তবে তাদের অনেকেই মাত্র ১ বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই পার্টি অফিসটি নতুন। এর আগে ২০২৪ সালের ৫ই অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। কী রকম সেই পার্টি অফিস? বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির ৮ তলায় লিফট দিয়ে উঠে বাঁ দিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর। করিডোরের ২ দিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন, ৫০০ বা ৬০০ স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরের সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা বা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। আওয়ামী লীগের একজন নেতা বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে। আমরা চাইনি যে এই ঘরটির পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে, সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল। এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি। আওয়ামী লীগের এই নেতা জানান, ৩০ থেকে ৩৫ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে ২০০ নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকুয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। কারা যাতায়াত করেন পার্টি অফিসে? গত বছরের ৫ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরেও বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মচারীরাও চলে এসেছেন ভারতে। মাস ৬ আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল যে অন্তত ৭০ জন সাবেক সাংসদ, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় ২০০ জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন। তাদের কেউ সপরিবারে থাকেন, আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। কারোর পরিবার মাঝে মধ্যে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যায়। আওয়ামী লীগের একজন নেতা বলছিলেন, এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয়। দ্বাদশ সংসদের ৮০ জনের মতো সংসদ সদস্য এবং তারও আগে সাংসদ সদস্য ছিলেন এমন ১০ থেকে ১২ জন নেতা আছেন এখানে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্য দেশে চলে গেছেন। এদিকে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে আমরা ৩১ দফার আলোকে বাংলাদেশকে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারব। শুক্রবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান। মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
সমমনা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড রেদোয়ান আহমেদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। সবশেষ জানিয়ে দেব, বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে। আলী রিয়াজ। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ব্যাপারে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তার ভাষ্য, এই সংক্রান্ত কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ইতোমধ্যে কমিশন তৈরি করেছে, যার বেশ কয়েকটিতে দলগুলোর পূর্ণ সমর্থন মিলেছে। শুক্রবার 8 অগস্ট জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আলী রিয়াজ। এ সময় অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ড ইফতেখারুজ্জামান, ড বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ব্যাপারে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তার ভাষ্য, এই সংক্রান্ত কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ইতোমধ্যে কমিশন তৈরি করেছে, যার বেশ কয়েকটিতে দলগুলোর পূর্ণ সমর্থন মিলেছে। সংবাদ সম্মেলনে জানাগিরদের এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ জানান, জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরির পর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে সেগুলোর ভবিষ্যৎ নির্ধারণে অভিজ্ঞজনের পরামর্শ নেওয়া হবে। তবে কোনো প্রস্তাবে যদি বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকে তবে সেদিকটিও গুরুত্ব পাবে। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন আয়োজন বা তদারকির সঙ্গে যুক্ত নয়, বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করাই তাদের কাজ। এই সনদ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে, তবে সেটি দীর্ঘমেয়াদী নয়। কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় 62টি বিষয়ে একমত হওয়া গেছে এবং দ্বিতীয় ধাপের আলোচনায় 20টি বিষয়ের মধ্যে 11টিতে কোনো ভিন্নমত নেই। বাকি 9টি বিষয়ে ভিন্নমত সংরক্ষিত রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।